অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের ঘরে বসে পড়া শিখি অনলাইন ক্লাসের আমার সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীবৃন্দ সহ সবাইকে সালাম স্বাগতম জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজকে ইংরেজি বিষয়ের উপরে কিছু খুঁটিনাটি জিনিস যেগুলো আমাদের না জানলেই চলে না। ইংরেজি কনভারসেশন, কমিউনিকেশন, স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত কিছু সূত্র, ফর্মুলা, স্ট্রাকচার দিয়ে আমরা যে কথাবার্তা, যে ইংলিশ সেন্টেন্স ব্যবহার করি, কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, শব্দ সমষ্টি যা আমরা বাংলা বাক্যে ব্যবহার করি এবং ইংরেজিতে করার জন্য সেগুলোর ফর্মুলা জানা দরকার। সেই বাংলাগুলোকে ইংরেজি করার জন্যে ওই ফর্মুলা বা ওই শব্দ সমষ্টি ব্যবহার একান্ত জরুরি। এই জিনিসগুলো নিয়ে আজকে আমার আলোচনা। চলো তাহলে আমরা আলোচনা শুরু করি। লেটস স্টার্ট আওয়ার লেসন. I am going to discuss about some important things. All are requested to listen my words carefully and attentively so that you can understand my words or lesson easily. সকলকে আমি অনুরোধ করব আমার এই আজকের উপস্থাপিত ক্লাসটি উপস্থাপনা করার যে লেসন সেটা অধিক মনোযোগ সহকারে শ্রবণ করার, যাতে এখান থেকে তোমরা কিছু অর্জন করতে পারো, শিখতে পারো এবং ইউ ক্যান অ্যাপ্লাই অর ইউজ ইট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশন, এবং যাতে তোমরা সেগুলো তোমাদের বাস্তব ব্যবহারিক জীবনে ব্যবহার করতে পারো, সেই লক্ষ্যে আমি তোমাদের ক্লাস উপহার দিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে ধাপে ধাপে গ্র্যাজুয়ালি আই উইল প্রেজেন্ট ইউ অনলাইন ইউটিউব ক্লাস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইভাবে তোমরা আস্তে আস্তে আমার কাছ থেকে ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্কিল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমরা আমার তরফ থেকে শিখতে পারবে এবং ইংরেজি দক্ষতা উন্নয়ন করতে পারবে। তাহলে এসো, আমি যে জিনিসটি আজকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের জন্য তুলে ধরছি। এখানে লেখা আছে, দেখো, ইউজ টু। আমার যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ কাঠি সাজ। আচ্ছা, এখানে দেখো ইউজ টু একটি শব্দগুচ্ছ লেখা হয়েছে। এই ইউজ টু ইংরেজিতে যে অর্থটা হবে বাংলা কি, কোনো কিছুতে অভ্যস্ত। এই ইংরেজি দুটি শব্দ আমি লিখেছি ইউজ টু। ইউজ টু দেখতে পাচ্ছ নির্দেশক কাঠির সাহায্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইউজ টু বাংলা অর্থ দেওয়া আছে কোনো কিছুতে অভ্যস্ত। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সে চা খেতে অভ্যস্ত, সে নিয়মিত হাঁটার অভ্যস্ত। এভাবে আমরা এই ইউজ টু শব্দ ব্যবহার করতে পারি। সে চা পান করতে অভ্যস্ত, তার জন্য আমাদেরকে সে ইংরেজি হি বা সি তুমি ব্যবহার করবে। এরপরে ইজ ক্রিয়াপদ, এই ইউজ টুটা ক্রিয়াপদের পরে ব্যবহার করে সূত্র হচ্ছে ভার্ব আইএনজি। টেক ছিল খাওয়া বা পানীয় জল পান করা, সেক্ষেত্রে টেক বা হ্যাভ বা ড্রিঙ্ক ব্যবহার করা যেতে পারে। তুমি যদি এখানে টেকিং ব্যবহার করো, দ্যাটস রাইট। কেউ যদি টেকিং এর জায়গায় ড্রিঙ্কিং টি ব্যবহার করে, দ্যাটস রাইট। কেউ যদি হ্যাভিং টি বলে, দ্যাটস রাইট, তাও ঠিক। এভাবে বিকল্প শব্দ টেকিং, ড্রিঙ্কিং, হ্যাভিং, টেকিং, ড্রিঙ্কিং, হ্যাভিং, তিনটা ওয়ার্ড কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমরা সূত্র অনুযায়ী সে চা পান করতে অভ্যস্ত, এই সূত্র অনুযায়ী আমরা কি পেলাম? ভার্ব ইজ টু প্লাস ভার্ব আইএনজি। এরপরে অবজেক্ট টি। নেক্সট উড, সাবজেক্ট, মাইন্ড, ভার্ব আইএনজি, আদার্স। এটা যে একটা স্ট্রাকচার আমি গঠন রীতি বা গঠন কাঠামো ইংলিশ ল্যাঙ্গুয়েজের দ্বারা করেছি, এটা তোমাদের অ্যাপ্লাই বা ইউজ করতে হবে বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে। তোমরা লক্ষ্য করো, এখানে আছে এক কাপ চা খাবেন কি?
উড সাবজেক্ট ইউ, মাইন্ড, এই যে লেখা আছে উড সাবজেক্ট মাইন্ড, ভার্ব আইএনজি, ভার্ব আইএনজির পরে আদার্স। এখন উড ইউ মাইন্ড, এই যে সূত্র গঠন রীতি, ইংরেজি সেন্টেন্স প্যাটার্ন যেটাকে আমরা বলি, এই ইংরেজি সেন্টেন্স প্যাটার্ন, বা তুমি বলতে পারো এটাকে ইউ ক্যান সে অ্যানাদার ওয়ে স্ট্রাকচার। গঠন রীতি অনুযায়ী আমরা এখানে ইংলিশে সেন্টেন্স তৈরি করব, যা আমাদের ব্যবহারিক জীবনে, প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে এসেনশিয়াল বা অতি প্রয়োজন। এ ধরনের কিছু বাংলা টু ইংলিশ সেন্টেন্স আমরা যদি নিজেরা তৈরি করতে সক্ষম হই, তাহলে আমরা কনভারসেশন বা কমিউনিকেশন, ইংলিশ স্পিকিং বা টকিংয়ের ক্ষেত্রে আমরা পারদর্শিতা বা দক্ষতা অর্জন করতে সক্ষম হব। সে লক্ষ্যে আমি তোমাদেরকে এই ধরনের ক্লাস ইউটিউবে বা ফেসবুকে উপহার দিয়ে যাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, তাহলেই তোমরা আমার টিচিং লার্নিং থেকে উপকৃত হবে, বেনিফিট পাবে। ইউ উইল গেট বেনিফিট, নো ডাউট। এরপরে দেখো এখানে এই যে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এই যে সেন্টেন্সটা করা হয়েছে, এই সেন্টেন্সটা একটা ফর্মুলা, রুল, নিয়মের উপরে নির্ভরশীল। সেই ফর্মুলাটা আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি, লিখে দিয়েছি। সাবজেক্টের আগে উড ব্যবহার করতে হবে। সাবজেক্ট হলো এখানে ইউ, সাবজেক্ট এখানে ইউ, আর উড ব্যবহার করতে হবে। মাইন্ড সূত্র অনুসারে ব্যবহার করেছি। ভার্ব আইএনজি, ভি আইএনজি মানে কি? বিতে বোঝানো হয়েছে ভার্ব, সংক্ষিপ্ত আকারে ভার্ব আইএনজি, যে টেক থেকে টেকিং। এই কাপ অফ টি, এটা হলো আদার্স ওয়ার্ড, এই কাপ অফ টি আদার্স ওয়ার্ড। এখন তুমি এই ধরনের সেন্টেন্স তুমি নিজেই তৈরি করতে সক্ষম হবে এই ফর্মুলাটা ইউজ করে। যেমন উড ইউ মাইন্ড ক্লোজিং দি ডোর, তুমি কি দরজাটা বন্ধ করবে? উড ইউ মাইন্ড ওপেনিং দি ডোর, অথবা উইন্ডো, দরজা বা জানালা। এভাবে তুমি ওপেনিং, ক্লোজিং, এই যে ভার্ব আইএনজি ব্যবহার করলা। সর্বপ্রথম যে সূত্রটা সেটা হলো উড, এরপরে সাবজেক্ট, এরপরে মাইন্ড দিয়ে তুমি ব্যবহার করবে ভার্ব আইএনজি। যখন যে ক্রিয়াপদটা বসানোর দরকার সেটার সাথে আইএনজি যোগ করবে। খাওয়া, এখানে পানীয় জল খাওয়া অর্থে আমরা ইটিং ব্যবহার করব না। যেমন টি, চা পান করা, এখানে ইটিং টি দেওয়া যাবে না। এখানে হ্যাভিং টি, টেকিং টি বা ড্রিঙ্কিং টি তুমি ব্যবহার করতে পারবে। যেগুলো শক্ত জিনিস আমরা দাঁতের সাহায্যে চিবিয়ে খেতে পারি, সেক্ষেত্রে তোমার ইট ব্যবহার করা যেতে পারে। আর যেগুলো আমরা যেমন দুধ পান করি, চা পান করি, পানি পান করি, এগুলো যদি বাংলা বাক্যে খাওয়া অর্থে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের এখানে ইট বা ইটিং এই ধরনের ভার্ব শব্দ, ইংলিশ ওয়ার্ড ব্যবহার করার কোনো বিধান, নিয়ম নেই। তোমাকে সেখানে ব্যবহার করতে হবে হ্যাভ থেকে হ্যাভিং, টেক থেকে টেকিং, মানে ভার্বযুক্ত আইএনজি। এখানে সূত্র দেওয়া আছে, দেখো এই যে ভার্ব যুক্ত আইএনজি। আমি আবারও বুঝিয়ে বলছি, ভিতে ভার্ব বোঝানো হয়েছে, তাহলে এখানে খাওয়া অর্থে খাবেন কি, তাহলে টেক দেওয়া যাবে না, নিয়ম হলো আইএনজি যুক্ত করতে হবে। কেননা আমাদের সূত্রই বলা হয়েছে উড ইউ মাইন্ড দিয়ে যখন কোনো সেন্টেন্স তুমি করবে, তখন তোমাকে ভার্ব আইএনজি অবশ্যই ইউজ বা ব্যবহার করতে হবে। উড ইউ মাইন্ড টেকিং টি, উড ইউ মাইন্ড ড্রিঙ্কিং টি, উড ইউ মাইন্ড হ্যাভিং টি। এভাবে তুমি যদি বলো একজনকে দরজাটা বন্ধ করবে কি দয়া করে, তাহলে তুমি প্লিজ সর্বশেষে ব্যবহার করতে পারো। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ, উড ইউ মাইন্ড ওপেনিং দি ডোর প্লিজ। ডোরের ক্ষেত্রে ডোর, উইন্ডোর ক্ষেত্রে উইন্ডো, মানে দরজা বা জানালা। এভাবে তুমি কি করতে পারবে, এই সূত্র দিয়ে, এই ফর্মুলা বা এই রুল নিয়ম দিয়ে তুমি এই ধরনের অ্যানাদার সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে, অন্যান্য সেন্টেন্স তুমি তৈরি করতে সক্ষম হবে। নেক্সট, এবার দেখো লেখা আছে বি প্লাস সাপোজ টু, কোনো কিছু করার কথা। এই যে সূত্র বি বলতে এখানে আমরা কি বুঝতে পারি, এই জিনিসটা একটু ডিসকাস, আলোচনা করা দরকার বা এক্সপ্লেন, ব্যাখ্যা করা দরকার। বি এই বি শব্দ বোঝায় হওয়া। এখন এম অর্থ হওয়া, ইজ অর্থ হওয়া, আর অর্থ হওয়া, এটা বর্তমান রূপ প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট ফর্ম অতীতের জন্য ওয়াজ বা ওয়ার। এরপরে তুমি বিই
আইএনজি বিন, বিইএন বিন, এই শব্দগুলোকে আমরা এক নামে বি বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিতে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিং বিন, এই সমস্ত শব্দগুলোকে একসঙ্গে আমরা কি করতে পারি, বি নামে আখ্যায়িত করতে পারি। এখন দেখো বি এর পরে প্লাস সাপোজ টু, এর অর্থ কি? এতে দেওয়া হয়েছে কোনো কিছু করার কথা, যেমন আমার সেখানে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো দেয়ার। আমার এখানে আসার কথা, আই এম সাপোজ টু কাম হেয়ার। তার সেখানে যাওয়ার কথা, হি ইজ সাপোজ টু গো দেয়ার। এতে সাপোজ টু আমরা একটি সূত্র, এখানে রুল, নিয়ম পেয়েছি। এখানে খেয়াল করো, সাপোজ টু এখানে দেওয়া হয়েছে, এরপরে স্টে, এটা একটা ক্রিয়াপদ, ভার্ব, স্টে মানে থাকা, তার বাসায় থাকার কথা আছে। এই যে ক্রিয়াপদ, এখানে আমরা স্টে ব্যবহার করছি, আর সাবজেক্ট হি দিয়ে বি বলতে এই যে ইস, বি এখানে কাকে বোঝানো হয়েছে, ইসকে। বি আমরা বলতে ইসকে এখানে মিনিং করছে, মানে বোঝাচ্ছে, বি মানে ইস। তাহলে সাবজেক্ট হি আর বি ধরো ইসকে, আর সাপোজ টু এর একটা ফর্মুলা, গঠন রীতি, সূত্র, ইংরেজি সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে আমরা এরপরে ভার্ব স্টে ব্যবহার করা হয়েছে, এট হোম, আদার। হি ইজ সাপোজ টু স্টে এট হোম, এর অর্থ কি? তার বাসায় থাকার কথা আছে। আচ্ছা, এরপরে দেখো লাইকলি টু একটি শব্দগুচ্ছ, বাংলা অর্থ দেওয়া হয়েছে সম্ভাবনা প্রকাশ করতে এই লাইকলি টু ব্যবহার করা হয়। আমরা যখন কোনো কথা সম্ভাবনা প্রকাশ করার জন্য কিছু ক্রিয়াপদ সম্ভাবনা প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা লাইকলি টু ব্যবহার করব। সে সম্ভবত আসতে পারে, এই যে একটা বাংলা বাক্য দেওয়া হয়েছে। এই জন্য ইংরেজি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লাইকলি টু, সম্ভাবনা প্রকাশ করতে যে লাইকলি টু আমরা ব্যবহার করছি, এটা সাবজেক্ট দেওয়ার পরে। সাবজেক্ট কি আছে? সে ইংরেজি হি হইতে পারে পুরুষের ক্ষেত্রে, আবার সে ইংরেজি সি হইতে পারে মেয়েদের ক্ষেত্রে। এটা আমরা সকলেই জানি, কোথায় সি হবে, কোথায় হি হবে, এটা তুমি ব্যবহার করবা সাবজেক্ট রূপে। এরপরে এখানে আছে কি, সম্ভবত যদি কথাটা থাকে কোনো ক্রিয়াপদের বা কোনো কাজের সম্ভাবনা প্রকাশ করার জন্য যে ফর্মুলাটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, তা হচ্ছে লাইকলি টু। তাহলে কি করলাম, এই যে হি বা সি ইজ, এরপরে ব্যবহার করছো লাইকলি টু, পরে আসবে কি, আসতে পারে, আসা ইংরেজি কি, কাম। তা সম্ভবত কথাটার জন্য এখানে ব্যবহার করা হয়েছে কি, লাইকলি টু সূত্র, আর আসতে তার ইংরেজি কি, টু কাম। আচ্ছা, এরপরে এসো আমরা হ্যাভ টু বা হ্যাজ টু, এটা দিয়ে কি বোঝাচ্ছে, বাধ্যতামূলক। ইংলিশে বলে ইটস অ্যান অব্লিগেশন টু এক্সপ্রেস অর টু ইন্ডিকেটস অব্লিগেশন। আমি আবার বলছি, টু এক্সপ্রেস অর টু ইন্ডিকেটস অব্লিগেশন, অর্থাৎ বাধ্যতামূলক কোনো কাজ প্রকাশ করার ক্ষেত্রে বা নির্দেশ করার ক্ষেত্রে তোমাকে একটি সূত্র ব্যবহার করতে হবে, তা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। এখন এখানে দেওয়া হয়েছে আই হ্যাভ টু, কিন্তু তুমি যদি দাও হি হ্যাভ টু, তাহলে কিন্তু ভুল হবে, হির সাথে হবে হ্যাজ টু। এজন্য বলা হয়েছে হ্যাভ টু অবলিক হ্যাজ টু। যেখানে হ্যাভ বসার কথা সেখানে হ্যাভ টু, যেখানে হ্যাজ বসার কথা সেখানে হ্যাজ টু। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, বিশেষ করে হ্যাভ টু ব্যবহার কোথায়, হ্যাজ টু ব্যবহার কোথায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এর বাংলা অর্থ কি তাহলে দেখতে পাচ্ছ, বাধ্যতামূলক কোনো কাজ, কোনো ক্রিয়া প্রকাশ করতে, যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। এই যে বাধ্যতামূলক, তুমি না গিয়ে পারবা না, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে টু ঢাকা, ঢাকা। আর তাকে যেতে হবে, এখানে কিন্তু হি হ্যাজ টু। তাদেরকে যেতে হবে, দে হ্যাভ টু গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম।
হ্যাভ টু এবং হ্যাজ টু খেয়াল রাখতে হবে যে হ্যাভ টু এবং হ্যাজ টু তুমি ব্যবহার করবা, সেক্ষেত্রে সাথে সাথে তোমাকে ব্যবহার করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম। বেস ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম কি? যেমন ধরো ডু মানি করা, ইট মানি খাওয়া, এগুলো প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম হবে ডুর জায়গায় ডিড, ইটের জায়গায় এট। এভাবে প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ বা ফর্ম আছে। যেমন ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, ইট, এট, ইটেন, কাম, কেম, কাম, গো, ওয়েন্ট, গন। এই যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইউজফুল ওয়ার্ড যেগুলো দিয়ে ডুইং ওয়ার্ড মানে ভাব, বাংলা অর্থ হচ্ছে ক্রিয়াপদ। তো এভাবে লটস অফ ওয়ার্ডস যেগুলো ডুইং ওয়ার্ড দে আর কল্ড ভার্ব, তাদেরকে বলা হয় ভার্ব। বাংলায় কি? ক্রিয়াপদ। নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট ভার্ব। ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। এই জন্য ভার্বকে বলা হয় দি সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দি সোল অফ ইংলিশ সেন্টেন্স। ইংরেজি ভাষা ও বাক্যের ভিতরে ভার্বকে বলা হয় প্রাণ। এজন্য ভার্ব সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে প্রত্যেকটা টিচার এবং স্টুডেন্টের। তুমি যত ভোকাবুলারি শব্দ মজুত করবে ভার্বের অর্থ সহ, সেগুলো সেন্টেন্সে সঠিকভাবে গ্রামাটিক্যাল রুল জেনে তোমাকে ইউজ বা অ্যাপ্লাই করতে হবে। ভার্বের অর্থ জানতে হবে এবং লটস অফ ভার্ব আছে, সেই ভার্বগুলোর অর্থ সহ আমাদের সেন্টেন্সে কাজে লাগবে। যেমন এখানে তোমাকে বলা হয়েছে যে হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে তুমি কি করবা, সাথে সাথে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটাই করো না কেন সেটা অবশ্যই তোমার ব্যবহার করতে হবে হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে। যেমন আমি আবার বুঝিয়ে বলছি, আই হ্যাভ টু গো, এই যে গুটা কি? গুটা একটা ভার্ব। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। এই যে গু, ডু, কাম। গু যাওয়া, ডু করা, কাম আসা, রিড পড়া, ইট খাওয়া। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। এই যে রিড এবং রাইট এগুলি হল ক্রিয়াপদ বা ভার্ব নামে পরিচিত। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ। এইভাবে আমাদের ভার্বটা চলে আসবে হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করার পরে সঙ্গে সঙ্গে ভার্বটা চলে আসবে। তাহলে তুমি এই সেন্টেন্স, এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবে বা ব্যবহার করতে সক্ষম হবে। যেমন হি বা সি এর সাথে হ্যাজ টু, আই, ইউ, উই, দে এগুলোর সাথে হ্যাভ টু। তাহলে তোমাকে সুস্পষ্ট ধারণা আমি দিচ্ছি, সেটা কি? যে হ্যাভ টু আর হ্যাজ টু এই দুটি শব্দের ব্যবহার কিন্তু পার্থক্য সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, মানে কর্তার উপরে ডিপেন্ড করে। কর্তা কে? আমি, আই, ইউ তুমি, দে তাহারা, উই আমরা, এগুলোর সাথে হ্যাভ টু। সে, হি হ্যাজ টু পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে শি হ্যাজ টু। কোন নাম, সালাম হ্যাজ টু, সাবিনা হ্যাজ টু। এভাবে কোন মানুষের নাম, কোন ব্যক্তির নাম এক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে হ্যাজ টু। সাথে সাথে চলে আসবে কেরা? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে, আমি আবার বুঝিয়ে বলছি। যেমন ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান পাস্ট পার্টিসিপল। তো তোমাকে এখানে ব্যবহার করতে হবে প্রথম যে আছে ডু, এগুলো ইট, কাম, গো, রিড, রাইট, এই জাতীয় আরো অনেক আছে। হ্যাঁ, তাহলে এবার এসো টি ডাব্লু, টু অতিরিক্ত বা বেশি মাত্রা বোঝাতে আমরা টু ব্যবহার করি। টি ডাব্লু, টু অতিরিক্ত বা বেশি মাত্রা বোঝা। সে বেশি বেশি কথা বলে, তাহলে হি বা সি টক্স, থার্ড পারসন সিঙ্গুলার এই যুগ হবে। টক মূল ক্রিয়া, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন এতে
টু অতিরিক্ত বোঝাচ্ছে টু মাস, মানে অতিরিক্ত বেশি বেশি কথা বলে, হি বা সি টক্স টু মাস। এখানে টুর পরে অ্যাডজেক্টিভ উইক, এই যে অ্যাডজেক্টিভ মানে গুণবাচক শব্দ বা দোষ বা অবস্থা প্রকাশ করে, এখানে উইক দুর্বল, এটা অবস্থা প্রকাশ করছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। হি ইজ টু উইক, সে এত বেশি দুর্বল, এটা অতিরিক্ত যে নেগেটিভ অর্থ প্রদান করছে। টু ওয়ার্ক ইনফিনিটিভ, ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়, টু প্লাস অ্যাডজেক্টিভ টু সহ ভার্ব, এটাকে বলে গ্রামারের ভাষা ইনফিনিটিভ। সে এত বেশি দুর্বল যে হাঁটতে পারে না, এই সেন্টেন্সটার অর্থ হয়ে গেছে নেগেটিভ না বুঝো। সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এটা নো নট, ডাজ নট, ডু নট, ডিড নট, ক্যান নট, এই সমস্ত নো নট এর ব্যবহার দরকার নাই। এটা একটা স্পেশাল ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ডিফারেন্ট একটা সেন্টেন্স, যা আমরা খুব মুগ্ধ হয়ে পড়ি এই সেন্টেন্সের ব্যবহারটা দেখে, যে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে ভার্বের আগে ওয়ার্ক, তার আগে টু, আর এই যে টু এর পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। হি ইজ টু উইক টু ওয়াক, এই বাংলা অর্থ হচ্ছে সে এত বেশি দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এই সেন্টেন্সটার ভিতরে কিন্তু বাংলা মিনিং, বাংলা অর্থ চলে আসছে নেগেটিভ। এভাবে তুমি টু এর ব্যবহার করবা, কি দিয়ে? টু এর ব্যবহার অবশ্যই একটা অ্যাডজেক্টিভ আনবা, আবার টু প্লাস ভার্ব আনবা। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি যাতে আরো সুন্দর ক্লাস উপহার দিতে পারি সেজন্য সবাই কাছে দোয়া কামনা করছি। আর সকল শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই সুস্থ থাকো। কোভিড-19 অতিমারী মহামারী দুর্যোগের সময় তোমাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন, সমৃদ্ধ জীবন ও শান্তিপূর্ণ দীর্ঘায়ু জীবন কামনা করছি।